মন ভাঙল কোটি কোটি ভক্তের। একদম মুড খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে একদম। বুয়েন্স আয়ার্সে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ। জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার হবে সেনা আইনেই। জিয়াউল আহসানের জলশিরি আবাসিক এলাকার বাসায় দুদকের অভিযান। দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে তার সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দেন আদালত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিশ্বকাপে স্পেন হাসল শেষ হাসি, হৃদয় ভাঙল আর্জেন্টাইন ভক্তদের। স্প্যানিশ ফুটবল ভক্ত আর আর্জেন্টিনা বিরোধী শিবিরের উল্লাসে শেষ হলো 2026 আসর। রাজধানীর টিএসসি সহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় টান টান উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করেন ফুটবল প্রেমীরা। দিন শেষে বিভেদ ভুলে সবাই এক হয়ে চলবেন, 4 বছর পর আবার মাতবেন গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে। আর সেই প্রত্যয়েই তাদের কণ্ঠে। দেড় যুগ পর বিশ্ব ফুটবলের মসনদ ফিরে পেল স্প্যানিয়ার্ডরা। সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেল ভক্ত সমর্থকদের। রেফারির শেষ বাঁশির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মহসিন হল মাঠে তখন আনন্দের নহর বইছে। উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার দর্শক। ঠিক আছে, মানে আগুন আগুন। আর্জেন্টিনা আজকে খুবই বাজে খেলছে। আমরা তো ভাবছিলাম যে না একটু খেলা হাড্ডাহাড্ডি হবে, বাট একতরফা খেলা হয়েছে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটাই দুঃখের বিষয় যে তারা আগামী 100 বছরও ফাইনালে যেতে পারবে না। আর্জেন্টিনা মূলত এদের সাথে খেলা পড়ে নাই, তাই তারা ভাবছিল যে কি যে বিশ্বকাপ তারাই নিয়ে যাবে। এই কাতারে যেমন আছে স্পেন সমর্থক, তেমনি আছে অন্য দেশ বা দলের অনুসারীরা। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। স্পেনের এই জয়কে আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা মনে করছেন যে এই জয় তাদেরই জয়। স্পেনের জার্সির নিচে ব্রাজিলের জার্সি পরেও খেলা দেখতে আসেন অনেকে। আমরা অনিরাপদ ফিল করছিলাম। আমাদের ব্রাজিলের খেলা দেখতে যখন আসতো আর্জেন্টিনারা, আমরা সাদরে গ্রহণ করতাম, কিন্তু আমরা ব্রাজিলিয়ানরা যখন আসছি তখন যে পরিমাণ অত্যাচার শুরু করছে, তাই গুপ্তবেশে খেলা দেখতে হয়েছে। মানে ব্রাজিলের উপরে এই স্পেনের জার্সি পরে আমরা গুপ্তবেশে খেলা দেখছি। চোরের 10 দিন ভাই, স্পেনের একদিন। এই আহাজারি স্বপ্নভঙ্গের। বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচেই না হারা আর্জেন্টিনার এমন হার মানতে পারেননি অনেকে। মেসি মার্টিনেজদের পরাজয় সঙ্গী করে বাড়ির পথ ধরেন মলিন মুখে। এটা পুরাই হতাশাজনক খেলা ছিল। আজকে যদি ইমিলিয়ানো না থাকতো তাহলে আর্জেন্টিনা 10টা গোল কনসিডার করা লাগতো। একটাই কথা, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা। আমরা অলওয়েজ মেসির জন্য আমার খুব আফসোস হচ্ছে, কারণ এইরকম সুযোগ বারবার কিন্তু আসবে না। আজকের ম্যাচ আমরা বাকি ম্যাচগুলোর থেকে একটু খারাপ খেলেছি। যে মেসি হচ্ছে ওয়ার্ল্ড সেরা, সে গড অফ ফুটবল, ম্যাজিশিয়ান। ফাইনাল ঘিরে নিষেধাজ্ঞা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেসবের কোনো তোয়াক্কা না করেই মহসিন হল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। আর চিরাচরিত রূপে ছিল টিএসসি প্রাঙ্গণ। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ভিড় করেন ফুটবল প্রেমীরা। তারা বলছেন, দিন শেষে খেলা কেবলই বিনোদনের অনুষঙ্গ। বিভেদ বিদ্বেষ ভুলে এই ফুটবলই একত্রিত করে সবাইকে। একটাই চাওয়া, আমরা সবাই যাতে মিলামিশা থাকি, মারামারি না করি। আর্জেন্টিনা, ব্রাজিল ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। স্পেনের বিশ্বকাপ জয়ে মাতোয়ারা, মাদ্রিদ, বার্সেলোনা সহ বড় বড় শহর। উল্লাসে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশেষ এই অর্জন।
স্পেনের বার্সেলোনা থেকে সহকর্মী মোহাম্মদ আফাজ জনির রিপোর্টে বিস্তারিত। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় একমাত্র গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল স্প্যানিশরা। ঘুচল 16 বছরের অপেক্ষা। আবারও ফুটবলের সিংহাসনে বসল স্প্যানিশরা। স্পেনের এই জয় মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া সব ছোট বড় শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তায় নেমেছে হাজারো সমর্থক। স্পেনের জাতীয় পতাকা হাতে করা হচ্ছে বিজয় মিছিল। নাচ, গান এবং আতশবাজির মধ্যে দিয়ে উদযাপন করা হয় স্পেনের দ্বিতীয় শিরোপা। এর চেয়ে দারুণ আর কিছু হতেই পারে না। দীর্ঘ 16 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছি। গতবার যখন জিতেছিলাম আমার বয়স ছিল মাত্র 8 বছর। আমি স্পেন এবং এর বাইরেও প্রতিটা ম্যাচ দেখেছি। স্পেন দীর্ঘজীবী হোক, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। খুব ভালো লাগছে, আমরা সত্যি খুব খুশি। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা জিতেছি। এই জয়টা আমাদের প্রাপ্যই ছিল। অপার আনন্দ, এক পূর্ণতা, সবকিছুতেই যেন আমি পরিপূর্ণ। সত্যি বলতে এই পৃথিবীতে ঈশ্বরের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না আমার শরীর আর সত্তা মিলেমিশে একাকার। ঈশ্বরকে ধন্যবাদ, ধন্যবাদ জীবনকে এই সময়ে এই যুগে আমাকে অস্তিত্ব দেওয়ার জন্য। এই ঐতিহাসিক অর্জনে অংশ নিয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। টেলিভিশন ও বড় পর্দায় পরিবার বন্ধুদের সাথে খেলা উপভোগ করেন তারা। স্পেন যে তারুণ্য নির্ভর টিম নিয়ে এসেছিল, এই প্রত্যাশায় তারা শিরোপা গড়ে তুলেছে। স্পেন যোগ্য দল হিসেবে জয়ী হয়েছে, আমরা অনেক আনন্দিত। আর্জেন্টিনাকে লজ্জাজনক হার হারাবে এটা আমরা আগ থেকে জানতাম এবং স্পেন তা করে দেখিয়েছে। স্পেনের সাথে যদি আর্জেন্টিনার খেলা হয় তাহলে মেসিকে অসহায়ের মতো দেখা যাবে। আজকে সারা বিশ্ব সেটা দেখলো যে মেসি অসহায়ের মতো ছিল। আসরে সেরা দল হিসাবে বিশ্বকাপ স্পেনেরই প্রাপ্য ছিল, আর তারা তা পূরণ করতে পারায় খুশির জোয়ারে ভাসছে পুরো দেশ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। আর্জেন্টিনার হারে দাঙ্গার রাজধানীতে পরিণত হল বুয়েন্স আয়ার্স। ম্যাচ হারার পরপরই পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আর্জেন্টাইনরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে নিরাপত্তা কর্মীদের সাথে। পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল ছড়ে বিক্ষুব্ধরা। নিজ দেশ ছাড়া ব্রাজিলেও বেশ কিছু স্থানে মারামারিতে জড়ায় আর্জেন্টাইন ফ্যানরা। এই দৃশ্য আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের। ম্যাচ হারার পরপরই ক্ষোভে ফেটে পড়ে অনেক ভক্ত সমর্থক। নিজ দেশের রাজধানীতেই চালায় তাণ্ডব। ফাইনাল ম্যাচ উপভোগে রাজধানীর ঐতিহাসিক অবেলিক্স চত্বরে জড়ো হয়েছিল আলবিসেলেস্তা ফ্যানরা। ম্যাচ শেষে কোনো রকম কারণ ছাড়াই হুট করে উত্তেজিত হয়ে পড়ে জনতা, জড়ায় সহিংসতায়। পুলিশের উপর চড়াও হতে শুরু করেন সমর্থকেরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ, ছড়ে টিয়ারশেল ও ফাঁকা গুলি। জবাবে নিরাপত্তা কর্মীদের দিকে বোতল ও পাথর ছুড়তে থাকেন আর্জেন্টাইন ফ্যানরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় রাজধানীর প্রধান কয়েকটি সড়ক। এ ঘটনায় পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। ওবেলিক্স সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এছাড়াও ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের। সংঘর্ষে জড়ায় বেশ কয়েকজন ব্রাজিল ভক্ত। অনিক রহমান, যমুনা নিউজ। দেশের প্রকৃত উপকার ভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তার সভাপতিত্বে সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার কার্যকর সমন্বয় এবং তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় এই বৈঠক শুরু হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এবং নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে যুগপথ আন্দোলনে শরিক দলের 1.5 শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এতে উপস্থিত থাকবেন। এদিকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন
বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মেজর মোজাফফর হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে। সরকারের নির্দেশে সামরিক হেলিকপ্টারে করে রোববার তাকে ঢাকায় আনা হয়। এর আগে 15 জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিয়াউর রহমান হত্যার পর 45 বছর ধরে পলাতক ছিলেন মোজাফফর হোসেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। 1997 থেকে 1998 সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। সামরিক ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত 18 জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়, কিন্তু পালিয়ে যান মেজর মোজাফফর ও মেজর খালেদ। মেজর মোজাফফর ও তার সহযোগীদের বিরুদ্ধে সামরিক আইনে বিচার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সেনা আইনে বিচারের জন্য মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। দুপুরে পিলখানায় বিজেপি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। এনটিএমসি সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের জলশিরির 8তলা বাড়িতে চলছে দুদকের অভিযান। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছেন। গত 27 জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার নিয়োগ দেন আদালত। 2024 সালের 18 ডিসেম্বর দুদক 3 সদস্যের অনুসন্ধান টিম গঠন করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদের পাহাড় গড়া সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত 19 আগস্ট জিয়াউল হাসান, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। গুম খুনের মাস্টার মাইন্ড, ফোন কলে আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনী চাকরিচ্যুত এই কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, জলশিরি এলাকায় দুদকের অভিযানের সাথে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। যাব তার কাছে। ফয়সাল, এই অভিযানের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। শাওন, আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি যে সকালে কিছু পরেই মূলত জিয়াউল হাসানের যে জলশিরি আবাসনের 12 নম্বর সেক্টরে যে বাড়িটি রয়েছে, সেখানে দুদকের একটি আভিযানিক দল তারা এখানে আসেন এবং তার যে 12 নম্বর সেক্টরের 506 নম্বর রোডের 14 নম্বর প্লটের যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির ঠিক 7 এবং 8 নম্বর ফ্লোরে যেখানে থাকতেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বরখাস্ত জিয়াউল হাসান, সেই বাড়িতে তারা অভিযান চালাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একজন দুদকের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানাচ্ছেন যে তারা আসলে যে ধরনের ধারণা করেছিলেন যে এই বাড়িতে বিজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কিংবা অবৈধ যে লেনদেনগুলো হয়েছে, সেই সকল লেনদেনের তারা প্রমাণ পেয়েছেন কিংবা অনেক বেশি পেয়েছেন, তারা যেমনটি ধারণা করেছিলেন। তো সে জায়গায় তারা বলছেন যে জব্দের যে তালিকা সেটি করতে আরও বেশ কিছু সময় লাগবে। তারা এই সময়টি আমাদেরকে বলছেন যে প্রায় রাতও হতে পারে। অর্থাৎ তারা যে ধারণা করেছিলেন যে এখানে হয়তো যে পরিমাণের সম্পত্তি থাকার কথা, তার চাইতেও অনেক বেশি তারা এখানে এসে পেয়েছেন এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত তাদের যে আভিযানিক টিম রয়েছে তারা কিন্তু সেই জব্দের তালিকা কিংবা যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো জব্দ করছেন। এবং আমরা কথা বলেছিলাম যে আনুষ্ঠানিক তারা এখনই আমাদের সাথে কথা
করতে পারবেন কিনা, কিংবা কি কি জব্দ করা হয়েছে এখন পর্যন্ত, সেই সব বিষয়ে আসলে তারা এখনো পর্যন্ত মুখ খোলেননি কিংবা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলেননি। তবে তারা বলেছেন যে হয়তো এই অভিযান শেষ হওয়ার পরপরই তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে ব্রিফিং করবেন এবং তখনই মূলত এই বাড়ি থেকে, জিয়াউল হাসানের এই বাড়ি থেকে কি কি ধরনের অবৈধ সম্পদ কিংবা বৈধ সম্পদ, তার এখানে কি কি ধরনের যে লেনদেনের যে সকল প্রমাণাদি রয়েছে সেগুলো কি কি উদ্ধার করা গেছে বা সেই তো করা যাবে, সকল সেই সব তথ্যগুলো আমরা তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। শেখ হাসিনার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে দিল্লিকে সম্প্রতি আলাদা চিঠি পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশের আশা এই ইস্যুতে দ্রুত ও ইতিবাচক সাড়া দেবে ভারত। এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, দণ্ডিত সব পলাতক আসামিকে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত রাখবে সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে পরে মিলিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ৩ দফায় চিঠি পাঠায় ঢাকা। এবার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাথে পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা চিন্তা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে বলে আশা সরকারের। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। সকালে বিমস্টেক নিয়ে আয়োজিত সেমিনার শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল নন, ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সকল আসামিকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া যে যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। এখন দিল্লি সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় সরকার। দণ্ডিতদের ফেরাতে যা করা দরকার সবই করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ জয়ী স্পেন জাতীয় ফুটবল দলকে বরণে প্রস্তুত মাদ্রিদ। রাজধানী মাদ্রিদের রাস্তায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৫টার মধ্যে মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ইয়ামাল তোরেসদের। সেখান থেকে বিশ্বজয়ী খেলোয়াড়রা স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের কাছাকাছি এলাকা থেকে যাত্রা শুরু করে রাজধানীর ঐতিহাসিক সিভিলেস স্কয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবেন। সিভিলেস স্কয়ারে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজয় শোভাযাত্রার পুরো পথে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এই কারণে অতিরিক্ত নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ২০৫০ জন পুলিশ সদস্য এবং ৪০০ জন সিভিল গার্ড সদস্য। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। শেরপুরে গত রাত থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি সদরের বিভিন্ন সড়ক ও বাজার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিপাকে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা। ঢলের পানিতে ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়েছে ফসলি জমি। নালিতাবাড়ী উপজেলারও উঁচু এলাকা প্লাবিত হয়েছে, ডুবেছে সবজি সহ বিভিন্ন ফসল। স্থানীয়রা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছরই প্লাবিত হয় নিম্নাঞ্চল। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে নদী খননের পাশাপাশি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়, ফসলি জমি ক্ষয়ক্ষতি হয় এবং এই ঝিনাইগাতি বাজারের আশেপাশে যে
যারা বসবাস করে তাদের ঘরে পানি উঠে যায়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। রংপুরে উজানের ঢল আর বৃষ্টিতে ষষ্ঠবারের মতো পানি বাড়া শুরু করেছে তিস্তায়। দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পাউবো জানায় অববাহিকার বিভিন্ন অংশে 20টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে তারা। টাঙ্গাইলে ভারী বর্ষণে গোপালপুর উপজেলার শাঁখারিয়ায় যমুনা নদীর 25 মিটার অংশে ভাঙন দেখা গিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ভাঙন এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানায়, জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে কাজ চলছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।